আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজ কথা বলবো মৌলিক সংখ্যা নিয়ে। মৌলিক সংখ্যা আসলে কাকে বলে? আমরা জানি যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় না, সেই সংখ্যাকেই আমরা মৌলিক সংখ্যা বলে থাকি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু ভিন্নভাবেও বলতে পারি। যেমন, যে সংখ্যাকে শুধু এক এবং ওই সংখ্যা দিয়েই নিঃশেষে ভাগ করা যায়, সেই সংখ্যাকেই আমরা কি মৌলিক সংখ্যা বলে থাকি। শিক্ষার্থী বন্ধুরা, মৌলিক সংখ্যার দুটি উৎপাদক থাকে বা দুটি গুণনীয়ক থাকে। সেই গুণনীয়ক দুটি কি কি? এক এবং ওই সংখ্যাটি। একটা উদাহরণ দিলে হয়তো আমরা বিষয়টি পরিষ্কার হয়ে যাব। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা উদাহরণের মাধ্যমে বুঝে নেই যে আসলে মৌলিক সংখ্যা কি। যেমন 2 একটি মৌলিক সংখ্যা। কেন এটি মৌলিক সংখ্যা? আমরা 2কে শুধু 2 দিয়েই নিঃশেষে ভাগ করতে পারবো এবং 1 দিয়েই নিঃশেষে ভাগ করতে পারবো। 1 এবং 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে আমরা 2কে নিঃশেষে ভাগ করতে পারবো না। যেমন 2কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে কি হয়? এখানে শূন্য, অর্থাৎ কোনো ভাগশেষ থাকে না, এটাকে নিঃশেষে বিভাজিত হলো। আবার 2কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 2 এককে 2, যেখানে ভাগশেষ কি শূন্য, অর্থাৎ কোনো ভাগশেষ থাকলো না। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে 2কে শুধু 1 এবং 2 দিয়েই নিঃশেষে ভাগ করা যায়, অতএব 2কে আমরা মৌলিক সংখ্যা বলতে পারি। আমি যদি আরো উদাহরণ দিই, যেমন 11 একটি মৌলিক সংখ্যা। কেন 11 একটি মৌলিক সংখ্যা? 11কে শুধু 1 দিয়েই নিঃশেষে ভাগ করা যাবে এবং 11 দিয়ে নিঃশেষে ভাগ করা যাবে, আর অন্য কোনো সংখ্যা দিয়ে আসলে নিঃশেষে ভাগ করা যাবে না। আসলে একটু দেখে আসি অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় কিনা। যেমন 11কে আমি 2 দিয়ে ভাগ করতে চাই, তাহলে কতবার দিতে হবে? 5 বার দিতে হবে। 5 দ্বিগুণে 10। তাহলে এটা যদি আমরা 11 থেকে 10 বিয়োগ করি তাহলে থাকবে কত? ভাগশেষ থাকে হচ্ছে 1। তাহলে আমরা বুঝতে পারলাম যে 2 দিয়ে আসলে 11কে নিঃশেষে ভাগ করা যাচ্ছে না। 3 দিয়ে কি যাবে? দেখি 3 দিয়ে যায় কিনা। 3 তিরিকে 9, ভাগশেষ কত থাকে? 2। তাহলে 3 দিয়েও যদি আমরা 11কে ভাগ করি তাহলে 2 অবশিষ্ট থাকে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে 11কে 1 এবং 11 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় না, অতএব আমরা বলতে পারি 11 একটি কি মৌলিক সংখ্যা। শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমাদের আরো অনেক মৌলিক সংখ্যা আছে। যেমন 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23 আরো মৌলিক সংখ্যা আমাদের আছে। এগুলো প্রত্যেকটি এক একটি কিন্তু মৌলিক সংখ্যা। কারণ আমরা 5কে যদি ভাগ করি 2 দিয়ে তাহলে কিন্তু ভাগশেষ থাকবে, কিন্তু 1 দিয়ে এবং 5 দিয়ে যদি আমরা ভাগ করি ভাগশেষ থাকবে না, অতএব 5 কি একটি মৌলিক সংখ্যা। 7 একটি মৌলিক সংখ্যা, কারণ 7কে শুধু 1 এবং 7 দিয়েই কি নিঃশেষে ভাগ করা যায়, অতএব 7 হচ্ছে কি একটি মৌলিক সংখ্যা। আমরা বলেছিলাম যে একটি মৌলিক সংখ্যার কি দুটি উৎপাদক বা দুটি গুণনীয়ক থাকে। তাহলে 7-এর 5, 7, 3, 2 এগুলো কিন্তু প্রত্যেকটিরই কি দুটি করে গুণনীয়ক আছে। 11 একটি মৌলিক সংখ্যা। কেন? সেটা আমরা আগেই বলেছি বা দেখিয়েছি। 13 একটি মৌলিক সংখ্যা, কারণ 13কে শুধু 1 এবং 13 দিয়েই কি নিঃশেষে ভাগ করা যায়। এবং আরো বলা যায় যে 13 এর দুটি উৎপাদক আছে, 1 এবং 13, বা দুটি গুণনীয়ক আছে, 1 এবং 13। 17 একটি মৌলিক সংখ্যা, কারণ 17কে শুধু 1 এবং 17 দিয়েই নিঃশেষে ভাগ করা যায় এবং 17 এর ওই দুটি উৎপাদক আছে, একটি হচ্ছে কি 1 আর একটি হচ্ছে 17।
19 একটি মৌলিক সংখ্যা, কারণ 19কে শুধু 19 এবং 1 দিয়েই নিঃশেষে ভাগ করা যাবে, অন্য কোনো সংখ্যা দিয়ে 19কে নিঃশেষে ভাগ করা যাবে না। অর্থাৎ 19-এর দুটি উৎপাদক রয়েছে, 1 এবং 19। অনুরূপভাবে আমরা বলতে পারি 23 একটি মৌলিক সংখ্যা। কারণ কি? 23-এরও দুটি উৎপাদক আছে, 1 এবং 23। অর্থাৎ 23কে শুধু 23 দ্বারা এবং 1 দ্বারাই কি নিঃশেষে ভাগ করা যায়। এভাবে যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা দিয়েই শুধু নিঃশেষে ভাগ করা যাবে, সেই সংখ্যাকেই আমরা আসলে মৌলিক সংখ্যা বলতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।